আজকের এই ক্লাসটি থেকে এটাই শিক্ষা নেন, আপনাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু আপনি একটা ভালো ধারণা পেয়ে যেতে পারেন। ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ এবং শিক্ষক মহোদয় আপনারা যারা রয়েছেন, আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের পরীক্ষার ধরনটি কিরকম হবে। আপনাদের মন্তব্যের আলোকেই মূলত আজকের এই ক্লাসটি করা। আপনি যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সুন্দর এবং পরিষ্কার একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং কি কি কাজগুলো থাকতে পারে। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটি সম্পূর্ণ একটি মডেল ডিরেকশন বা কোশ্চেন। এটি সরাসরি কমন পড়বে না। আপনারা অনেকেই পরবর্তীতে মন্তব্য করবেন যে এটা কমন পড়বে কিনা। আমি কমনের কথা চিন্তা করছি না, আমি চিন্তা করছি কোন ধরনের কাজগুলো আপনাদের দেওয়া হবে এবং কোন কোন কম্পিটেন্সি গুলো থাকবে সেটা কিন্তু আমি এখানে সুন্দর করে আলোচনা করেছি। তো চলুন আমরা শুরু করি। আলোচনার ফাঁকে ফাঁকে আরো অনেক ইনফরমেশন আপনাদের জন্য থাকবে, অতএব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমেই হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 এর জন্য মডেল ডিটেকশন অথবা কোশ্চেন নবম শ্রেণী সাবজেক্ট ইংলিশ এটা নিয়ে কাজ করছি। আমরা একটা প্রজেক্টের নাম দিয়েছি এনহ্যান্সিং ইংলিশ লিটারেরি কম্পিটেন্সিস, ইংরেজি সাহিত্যের দক্ষতা বৃদ্ধি। এই শিরোনামে আমরা কাজগুলো করব। আমরা অবজেক্টিভ হিসেবে নিয়েছি, যদিও আপনাদের অবজেক্টিভ গুলো পরীক্ষায় উল্লেখ করা থাকবে না, আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমরা এটা করেছি। দিস প্রজেক্ট এইমস টু ডেভেলপ স্টুডেন্টস ক্রিটিক্যাল থিঙ্কিং, কম্প্রিহেনশন and expressive abilities to engaging them in tasks and focus on key competencies in English literature. ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং, কম্প্রিহেনশন এবং এক্সপ্রেসিভ অ্যাবিলিটিস গুলো এই জায়গাটাতে তারা সুন্দর করে তুলে ধরতে পারবে বা এই যোগ্যতাটা তারা অর্জন করতে পারবে। Each task is designed to be completed individually or in small groups. এই পুরো কাজগুলো আপনাদের থাকবে একক অথবা ছোট ছোট দলে ভাগ করা। শিক্ষার্থীর এই ছিল আমাদের অবজেক্টিভস গুলো, যেটা আপনাদের পরীক্ষার প্রশ্নে বা ডিরেকশনে থাকবে না, বাট আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটি দিয়েছি। এখন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের টোটাল কম্পিটেন্সি হচ্ছে 5টি। তার মধ্যে আপনাদের যেহেতু 1 থেকে 5 এক্সপিরিয়েন্স পর্যন্ত নেওয়া হয়েছে, এখানে আমাদের কম্পিটেন্সি থাকছে 4টি। এই 4টি কম্পিটেন্সের আদলে কিন্তু আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আমরা এটা ডিজাইন করেছি কম্পিটেন্সি বেস। এই যে প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে আমরা কাজ করছি, এটা কম্পিটেন্সিটা আগে আপনাদের আমি দিয়ে দিয়েছি। যেমন কম্পিটেন্সি 1, এটি এবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন আ গিভেন টেক্সট। একটা টেক্সট দেওয়া থাকবে, সেখান থেকে ফ্যাক্ট এবং অপিনিয়ন নিয়ে কাজ করতে হবে। তো চলুন দেখে নিই আমরা কাজটি কিরকম হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা অনেকেই পরবর্তীতে মন্তব্য করবেন যে এটার পিডিএফ চাওয়ার জন্য। আমি আপনাদের একটু বলে রাখি, যারা এটার পিডিএফ সংগ্রহ করে আরো বিস্তারিতভাবে সুন্দর করে অ্যানালাইসিস করে বুঝতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে নিতে পারবেন। এবং সাথে আরেকটা জিনিসও বলে রাখি, অবশ্যই খুব ন্যূনতম পরিমাণের একটি চার্জ রয়েছে, সেটি কিন্তু আপনাকে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি নক করার প্রয়োজন নেই। চলুন আমরা টেক্সটটা দেখে নেই। টাস্ক 1-এ আমরা প্রথম যে টেক্সটটি নিয়েছি, এই টেক্সট থেকে আপনাদের যে কাজটি করতে হবে, মোটামুটি এই একটি টেক্সটে দেওয়া আছে, আইডেন্টিফাই অ্যান্ড লিস্ট দ্য স্টেটমেন্টস অফ ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন ফ্রম দ্য টেক্সট। ওই টেক্সট থেকে আপনাকে চিহ্নিত করতে হবে ফ্যাক্ট এবং অপিনিয়নের লাইনগুলো। এরপরে গাইডলাইন হিসেবে আমরা যেটা দিয়েছি, গাইডিং কোশ্চেন্স, হাউ ক্যান ইউ ডিটারমাইন whether a statement is a fact or an opinion. Provide specific examples from the text to support your explanation. আপনি যে আইডেন্টিফাই করলেন, পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় আমরা চাচ্ছি, সেটি হচ্ছে ব্যাখ্যাটা আপনার দিয়ে দিবেন। কেন সেটি ফ্যাক্ট, কেন সেটি অপিনিয়ন, এর জন্য আপনাদের যে ব্যাখ্যাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই লিখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে অ্যান্সারগুলো কিন্তু দিয়ে দিয়েছি, কারণ আপনারা যখন প্রেজেন্ট করবেন, আপনার যে বুকলেট বানাবেন, আমি বুকলেট বলছি এই কারণটি হচ্ছে আপনি প্রায় 16 পৃষ্ঠা বা তার অধিক লিখবেন, সেই ক্ষেত্রে লেখাটাকে একটা ছোট্ট পুস্তিকা আমি বলতে চাচ্ছি, যেটা বুকলেট বলছি আর কি। ঠিক এভাবে আমি অপিনিয়ন নিয়েছি এবং এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি ওই টেক্সট থেকে। পরবর্তীতে আরেকটা নিয়েছি,
আমরা এখানে অপিনিয়ন্স দেখে নিলাম ওই টেক্সটের আলোকে। এই যে টেক্সটটি উপরে দেওয়া ছিল, এরকম একটি যে কোনো টেক্সটে দেওয়া থাকবে। আপনারা কখনো ভাববেন না এটা কমন পড়বে, আপনাকে জাস্ট ওখান থেকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যারা বইটা ভালো করে পড়েছেন তারা বুঝতে পারবেন যে আমার এই প্রশ্নটার যে ধরন বা আমি যেভাবে কাজগুলো করেছি আমার কি পরিমাণের পরিশ্রম হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন যারা বই ভালো করে পড়েছেন। আর যারা পড়েননি, উপর উপর শুধু গালি পাচ্ছেন নতুন কারিকুলামকে, তাদের কাছে এটা মজা লাগবে না। আমরা ফ্যাক্টের অংশটা একটু দেখে নিই। ঠিক এভাবে দ্য সিটি হ্যাজ, এই যে লাইনটি, এটা আমরা ফ্যাক্ট নিয়েছি। কেন নিয়েছি এর এক্সপ্লেনেশন এখানে দিয়েছি। জাস্ট আপনারাও কিন্তু এইভাবেই উপস্থাপনা করা শিখবেন যতটুকু পারেন। এর পরবর্তীতে আমরা কম্পিটেন্সি 2 এর আলোকে যেটা সাজিয়েছি, যেটা ছিল আপনাদের টোনালিটি। এই টোনালিটির কাজটি করা কিভাবে সাজিয়েছে দেখেন। টাস্ক 2 তে গিয়ে আমরা বলছি রাইটিং উইথ ক্লারিটি, এটা জাস্ট শিরোনাম। কাজের ডিরেকশনটি হচ্ছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ। আপনাদের 100 থেকে 200 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক ইন স্কুল প্রজেক্ট, এই টপিকটা হচ্ছে আপনারা যে টিম ওয়ার্ক করছেন এই প্রজেক্ট করার জন্য স্কুলে, এটার গুরুত্বটা কি, এইটার উপরে আপনাকে লেখার জন্য আমি দিয়েছি। এটাই যে আপনাদের পরীক্ষায় আসবে বা এমন যে আসবে তা না, এটাও ভিন্নভাবে আসতে পারে, কিন্তু কাজের প্রক্রিয়াগুলো ঠিক একই রকমের। ইনশিওর ইউর রাইটিং হ্যাজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট টোন, আপনার টোনটা ক্লিয়ার রয়েছে কিনা, পরিষ্কারভাবে উপস্থাপনা হয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এখানে গাইডিং কোশ্চেন্স হিসাবে বলা হচ্ছে হাউ ডাজ দ্য চয়েস অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার অ্যাফেক্ট দ্য ক্লারিটি অ্যান্ড টোন অফ ইউর রাইটিং। আমরা জেনে এসেছিলাম আপনাদের যে একটা টোন সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে ওয়ার্ড চয়েস, এই জিনিসগুলো। সেই জিনিসগুলোই কিন্তু এখানে আমি একটু বলার চেষ্টা করেছি। রিফ্লেক্ট অন ইউর প্যারাগ্রাফ অ্যান্ড আইডেন্টিফাই এরিয়াস ওয়ার ইউ মেনশনড ক্লারিটি অ্যান্ড ওয়ার ইউ কুড ইমপ্রুভ। কিভাবে তুমি সেটা পরিষ্কার বা স্বচ্ছভাবে তুলে ধরবে এবং কোথায় তোমাকে ইমপ্রুভ করতে হবে। জাস্ট আমরা শুধু এইভাবে একটা প্যারাগ্রাফ লিখব। এই প্যারাগ্রাফটার মধ্যে এমনভাবে লিখবেন যেন আপনাদের টোনালিটিতে আমরা যে যে বিষয়গুলো পড়েছিলাম সব বিষয়গুলো আপনাদের থাকবে। আমি বিস্তারিত পড়ছি না, কারণ 7 পৃষ্ঠার একটা পিডিএফ অনেক সময় লাগবে আপনাদের বুঝাই দিতে। এর পরবর্তীতে টাস্ক 3 তে আমরা যেটা এসেছি সেটাও কিন্তু এর আদলে, কম্পিটেন্সি 2 এর আদলে, রিড অ্যান্ড ডিসকাস দ্য পোয়েম ইন গ্রুপ। এই কবিতাটা আপনাকে পড়তে হবে দলে। সবসময় মনে রাখবেন আপনারা আপনাদের যে কাজগুলো দেওয়া হচ্ছে সকল সাবজেক্টের ক্ষেত্রে আলোচনা করবেন দলে, লিখবেন এককভাবে। এবং এই লিখার যে বিষয়টা আছে, আপনারা মনে করেন টোটাল 10টি কাজ আপনাদের আছে, তার মধ্যে 5টি কাজের মূল্যায়ন হবে আপনাদের শ্রেণী, আপনাদের কার্যক্রম চলাকালীন সময়ে, এবং পরবর্তীতে যখন খাতা জমা নেবে স্যার, ওখানে গিয়ে পরবর্তীতে 5টি মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তাহলে খাতাটা কিন্তু ভাগ করে দেওয়া থাকে। আপনারা এই সূক্ষ্ম বিষয়গুলো হয়তো বুঝেন নাকি বুঝেন না আমি জানি না। আপনাদের টোটাল 10টি কাজ দেওয়া থাকলে 5টি বা 4টি হয়তো বা 6টি যখন আপনি করছেন তখনই আপনার কাছ থেকে মূল্যায়ন করা হবে আপনার অ্যাক্টিভিটি বা অংশগ্রহণের উপরে, এবং বাকি যে খাতাটা জমা দিচ্ছেন ওখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে কোন কাজগুলো কখন করা হবে। এই ক্ষেত্রে আমরা 5 থিংস শিরোনামে একটা কবিতা নিয়েছি। এই কবিতাটা থেকে আপনাকে যে কাজটি করতে হবে এর অ্যাসপেক্টস বা ক্রাইটেরিয়া নির্ণয় করতে হবে। ক্রাইটেরিয়াগুলো আমরা দিয়ে দিয়েছি। এর আদলে টোনটা কি হবে, মুডের ক্ষেত্রে এক্সপ্লানেশনটা কি হবে, অথবা মাই এক্সপ্লানেশন আপনি এখানে লিখতে পারেন এভাবে। এটার অ্যান্সারটা আমরা দিয়েছি এভাবে যে এই ধরনের কাজগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আপনারা একটু ভেবে দেখেন, যারা বই পড়েছেন তারা কিন্তু অনেক মিল খুঁজে পাবেন বইয়ের সাথে। আপনারা অনেকেই অনেকের ভিডিও দেখেন, আমি যেটা খেয়াল করেছি আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারেন না কোন জায়গা থেকে কিভাবে জিনিসগুলো আসবে। এরপরে কম্পিটেন্সি 3 এর আদলে আমরা সাজিয়েছি, যেটি হচ্ছে ডিফারেন্ট জেনারেস অফ টেক্সট। এই শিরোনামে এখানে আপনাদের প্রবলেম সলিউশন এসে ছিল, যেটা সোশ্যাল ইস্যু কেন্দ্রিক। এটা ছিল আপনাদের 5 নাম্বার এক্সপেরিয়েন্সে, এবং আপনাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্সে ছিল আর্গুমেন্টেটিভ এসে। তো দুটাই যেহেতু আমাদের কম্পিটেন্সি 3 এর উপরে ছিল, এই দুটাকে কম্বাইন করেই কিন্তু আমরা এখানে সাজিয়েছি। একটু খেয়াল করেন, রাইট আর্গুমেন্টেটিভ এসে 300 to 400 ওয়ার্ডস অন আ সোশ্যাল ইস্যু অফ ইউর চয়েস। তোমার পছন্দ মতো সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে তোমাকে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। ফার্স্টলি মেক আ লিস্ট অফ সোশ্যাল ইস্যুস ইন গ্রুপ ডিসকাশন।
প্রথমত আপনাকে কি করতে হবে, গ্রুপ ডিসকাশন করে সিদ্ধান্ত নিতে হবে বা একটা লিস্ট করতে হবে 5টা 10টা সোশ্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো। And then your essay should identify specific problems, purpose, a solution and provide arguments to support your solution. খেয়াল করেন আপনারা যখন পড়েছিলেন যে আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে আমরা 3টা পার্ট পেয়ে থাকি। দ্বিতীয় যে বডিটা রয়েছে, বডিতে গিয়ে আমরা এই যে পারপাস অফ সলিউশন, তারপর এভিডেন্স আমরা যুক্ত করি। এই জিনিসগুলো একটু দেখে নিবেন, সেটা ক্লাস কিন্তু আমরা দিয়েছি। সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, প্রায় 6টি পাঠ রয়েছে আমাদের সেই ক্লাসটির আর্গুমেন্টেটিভ এসের উপরে। সেটা একটু দেখে নিয়ে একটু লেখার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো হবে। এখানে গাইডিং কোশ্চেন হিসেবে দেওয়া হয়েছে, হাউ ডু ইউ স্ট্রাকচার ইউর এসে টু ক্লিয়ারলি প্রেজেন্ট দ্য প্রবলেমস অ্যান্ড সলিউশন। প্রবলেম সলিউশনটা নিয়ে আসছেন কিভাবে সেটা খুব সুন্দর করে তুলে ধরতে হবে। হোয়াট এভিডেন্স ডু ইউ ইউজ টু সাপোর্ট ইউর আর্গুমেন্টস। আপনাদের আর্গুমেন্টেটিভ এসেতে কিন্তু কনক্লুশন লেখার আগে এভিডেন্স একটা প্যারা লিখতে হয়, সাক্ষ্য প্রমাণ দিতে হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। আমরা জাস্ট এরকম করে নিয়েছি, মোটামুটি ধরেন যে 10টা আমরা প্রবলেম বা ইস্যু সিলেক্ট করেছি, সেখান থেকে এটা নিয়ে কাজ করছি। রিডিউসিং প্লাস্টিক ওয়েস্ট ইন আওয়ার কমিউনিটি, আমাদের সমাজে যেন প্লাস্টিক বর্জ্যের যে ব্যবহার রয়েছে সেটা যেন আমরা কমাতে পারি। ঠিক সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি। এসেটা কিভাবে হলো, কত সুন্দর করে আমরা প্রত্যেকটি পয়েন্ট লিখেছি, সেটা আজকে আলোচনা করব না, কারণ এটার জন্য আপনাকে নবম শ্রেণীর এক্সপেরিয়েন্স 2 এর ক্লাস দেখতে হবে। এরপরে আসেন কম্পিটেন্সি 5 এর আলোকে আমরা যেভাবে সাজিয়েছি। কম্পিটেন্সি 5টা ছিল আপনাদের অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট এস্থেটিক্স ইন ইংলিশ লিটারেরি টেক্সট and to internalize aesthetic value in one's own articulation. That means আপনার নান্দনিকতা প্রকাশ করার ক্ষেত্রে ইংরেজি লিটারেচারের নান্দনিকতা প্রকাশ করতে পারছেন কিনা কোনো টেক্সট পড়ার পরে, সেই বিষয়টি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আমি, সেটি হচ্ছে আপনাদের নবম শ্রেণীর যে বইটি রয়েছে সেটি কিন্তু রাইটিং ফোকাসগুলো বেশি পেয়েছে এবং লিটারেচার বেশি হয়েছে। দশম শ্রেণীতে কিন্তু এটা আরও প্রকট আকার ধারণ করবে। দ্যাট মিনস সেখানে আপনাদের রাইটিং লেভেলটা অনেক বেশি হাই থাকতে হবে। এখন থেকে যদি আপনি জিনিসগুলো না বুঝে এগিয়েছেন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে। আচ্ছা, এই যে এক্সপেরিয়েন্সটা ছিল আপনাদের, এই এক্সপেরিয়েন্সটাতে আমরা খেয়াল করেছিলাম আপনাদের ইমেজারি ইন পোয়েট্রি, কবিতার ইমেজারির উপরে ফোকাস করা হয়েছিল। তাহলে যেহেতু কবিতার ইমেজারির উপর ফোকাস করা হয়েছিল, আমরা আপনাদের জন্য একটা কবিতা নিয়েছি, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এটা কিন্তু যে কোনো কবিতা নিতে পারে, আপনাকে শুধু বিষয়গুলো জানতে হবে বা বুঝতে হবে। একবার দেখে নেন আপনারা এই কবিতাটা, আর এই কবিতাটা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে ক্লাস 8 প্রথম ইউনিটের যে কাজগুলো রয়েছে সেখান থেকে দেখে নেবেন, বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। এই ডিরেকশনটি যেটা বলছে ইন স্ট্যাঞ্জা 1, খেয়াল করেন এখানে কিন্তু 2টো স্ট্যাঞ্জা দেওয়া হয়েছে, বাট প্রথম কাজটি দেওয়া হয়েছে আপনাদের স্ট্যাঞ্জা 1-এ, পরবর্তীতে কাজটি করতে হবে এই দুটো মিলেই। এটাও কিন্তু অনেক কৌশল করে, সেক্ষেত্রে আমরা করার চেষ্টা করেছি, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। অ্যানালাইসিস দ্য ইউজ অফ ইমেজারি ইন দ্য গিভেন পোয়েম, এই যে স্ট্যাঞ্জা 1-এ যে ইমেজারি রয়েছে সেটা আপনাকে অ্যানালিসিস করতে হবে বা দলে আলোচনা করতে হবে। ডিসকাস হাউ দ্য ইমেজারি ইনহ্যান্স দ্য ওভারঅল ইম্প্যাক্ট অফ দ্য পোয়েম, এই যে ইমেজারি ব্যবহার করা হয় একটা লিটারেচারে বা একটা পোয়েমে লেখার ক্ষেত্রে, সেটার আসলে কি ইম্প্যাক্টটা রয়েছে, কি প্রভাবটা রয়েছে, সেটা তো পজিটিভ একটা দিক রয়েছে, সেগুলো নিয়ে আপনাকে একটু আলোচনা করতে হবে, যেটা আপনাদের মূল আলোচনায় ছিল টেক্সট বইয়ে। গাইডিং কোশ্চেন্স, হোয়াট স্পেসিফিক ইমেজ আর ক্রিয়েটেড বাই দ্য পোয়েট, কোনটা ইমেজ হিসেবে ব্যবহার করেছেন, অ্যান্ড হাউ ডু দে কন্ট্রিবিউট দ্য পোয়েমস এস্থেটিক ভ্যালু, কিভাবে তার নান্দনিকতায় অনেক বেশি অবদান রেখেছে। খেয়াল রাখবেন এটা কিন্তু স্ট্যাঞ্জা 1 নিয়ে কাজ করছে, তাহলে স্ট্যাঞ্জা 1-এর অ্যান্সারটা আমরা এইভাবে লিখে ফেলবো। আবার একই কবিতার উপরে আমরা আরেকটি কাজ দিয়েছি, সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য ইমেজ দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড, হেয়ার্ড অ্যান্ড সেন্সড। খেয়াল করে দেখেন শিক্ষার্থীরা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ওই জায়গায় কিন্তু এই কাজগুলো করেছিলেন আপনারা, ভিজুয়ালাইজড, সেন্সড, হেয়ার্ড, এই কাজগুলো ঠিক এইভাবে এই কবিতা থেকে আমরা বের করার
চেষ্টা করব। দেন ডেসক্রাইব হাউ দ্য ইমেজেস কন্ট্রিবিউট টু মেক আ কানেকশন বিটুইন ইউ এন্ড নেচার। এবং প্রকৃতি এবং তোমার সাথে এই ধরনের একটি যে ক্যারেক্টারিস্টিক আছে, ভিজুয়ালাইজড, হেয়ার্ড অ্যান্ড সেন্সড, এগুলো তোমার কিভাবে কানেক্ট করছে সেটা কিন্তু আপনারা লিখেছিলেন আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাতে। তাহলে আমরা খেয়াল করেন অন্য কবিতায় এটা মিল করতে পারছে কিনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের নমুনা হিসাবে আমরা সাজিয়েছি, যাতে করে আপনারা এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের মূল্যায়নের দিনও আপনি খুব ভালো করতে পারবেন। আর যে জিনিসটা আগে বলেছিলাম, ডিসকাস ইন গ্রুপ বা রাইটিং ইন্ডিভিজুয়ালি, দলে আলোচনা করবেন এবং লিখবেন এককভাবে। আমরা অ্যান্সারটা নিয়েছি, সম্ভাব্য অ্যান্সারটি আমি আপনাদের বোঝার সুবিধার জন্যই অ্যান্সার এবং প্রশ্ন দুটোই একসাথে দিয়েছি, যাতে আপনারা প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, আপনার যে ছোট একটা বুকলেট হবে 20-22 পৃষ্ঠার বা লিখবেন বা 16 পৃষ্ঠার, সেটা তো একটা ছোটখাটো বই হয়ে যাচ্ছে, সেটার দিয়েও কিন্তু আমরা একটা কাজ দিয়েছি। সর্বশেষে খেয়াল করেন, ইন দ্য পোয়েম আই ওয়ান্ডার অনলি অ্যাজ আ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য ফলোইং ইমেজেস ক্যান বি ভিজুয়ালাইজড, হেয়ার্ড অ্যান্ড সেন্সড, এগুলো দেওয়া হয়েছে। আমরা ভিজুয়ালাইজড নিয়েছি এখানে, এরপরে হেয়ার্ড নিয়েছি, এরপর আমরা সেন্স নিয়েছি, এবং ফাইনালি যেটা বলা হয়েছিল যে এটা প্রকৃতির সাথে তোমাকে কিভাবে কানেক্ট করছে আমরা এখানে সুন্দর করে বর্ণনা করেছি। এটা কিন্তু অষ্টম শ্রেণীর ক্লাসেও রয়েছে, সেখান থেকেও আপনি নিতে পারেন। আমরা পরবর্তীতে আমাদের কাজ প্রায় শেষের দিকে এসেছি। এই এতক্ষণ আপনি যা যা দলে আলোচনা করলেন বা এককভাবে লিখলেন, আপনাদের কিন্তু কোন সময় কি কাজটি করবেন, কখন বিরতিতে যাবেন, কখন একক কাজ করবেন, কখন লিখবেন, সবগুলোই শিক্ষকের যে নির্দেশনা আছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। শিক্ষক আপনাকে বলে বলে দিবে যে এইটুক সময়ের মধ্যে এই কাজটি করে ফেলতে হবে। এর পরবর্তীতে আসেন সাবমিশন। আপনি তো সাবমিট করবেন, এই যে এত সবকিছু লিখলেন। কম্পাইল ইউর রেসপন্সেস অ্যান্ড রিফ্লেকশনস ইন আ বুকলেট। বুকলেট হচ্ছে পুস্তিকা, ছোটখাটো বই, খুব ছোট মানের বা অল্প পৃষ্ঠার যে বই সেটাকে আমরা বুকলেট বলে থাকি। যে এই যে আপনার বুকলেট তৈরি করলেন বা অ্যান্সার স্ক্রিপ্ট আমরা বলতে পারি, এটা তৈরি করলেন। ইচ টাস্ক শুড বি ক্লিয়ারলি লেভেলড অ্যান্ড ইনক্লুডেড ইউর অ্যানালাইসিস অ্যান্ড পার্সোনাল ইনসাইট। ইনশিওর ইউর বুকলেট ইজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড ভিজুয়ালি অ্যাপিলিং। এটা খুব দৃষ্টিনন্দন হয়েছে এবং সুন্দর করে গুছানো রয়েছে, সেটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে সাবমিশন করার আগে বা যখন আপনি সাবমিশন করবেন। এরপরও আরেকটা আমরা কাজ দিয়েছি, সেটা খেয়াল করেন। টাস্ক 7, প্রেজেন্টেশন। প্রিপেয়ার আ গ্রুপ প্রেজেন্টেশন সামারাইজিং ইউর ফাইন্ডিংস অ্যান্ড রিফ্লেকশনস। তুমি যে জিনিসগুলো পেয়েছো, তোমার মধ্যে যেগুলো রিফ্লেক্ট হচ্ছে, সেই জিনিসগুলো ইউজ ভিজুয়ালাইজ অ্যান্ড মাল্টিমিডিয়া টু এনহ্যান্স ইউর প্রেজেন্টেশন। আপনি এটা করার জন্য ভিজুয়াল এইডসও ব্যবহার করতে পারেন অথবা মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারেন। ইউর গ্রুপ উইল প্রেজেন্ট দিস টু দ্য ক্লাস অ্যান্ড এঙ্গেজ ইন discussion about the different perspectives and insight gained from the text। এবং এখান থেকে আপনাদের কার কি এঙ্গেজমেন্ট ছিল, আপনারা কি বিষয়ে আলোচনা করেছেন, কি কি বিষয়গুলো আপনি অর্জন করতে পেরেছেন, সেগুলো বিস্তারিত লিখতে পারেন। খেয়াল করেন, আপনারা যে অ্যান্সার স্ক্রিপ্ট লিখবেন সেটার উপরে কিন্তু আমি এই কাজটা দিয়েছি। অথবা কাজটি এরকমও হতে পারে, or a poster presentation about doing the activities of the group work from first to last। প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেছেন, এই যে সাবমিশন করার আগ পর্যন্ত, সেই কাজগুলোর ধারাবাহিকভাবে আপনি লিখবেন একটা পোস্টারে এবং সেটা বিস্তারিতভাবে বর্ণনা করবেন অথবা প্রেজেন্টেশন করবেন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অত্যাধিক দক্ষ আন্তরিকতার সহিত কাজগুলো করতে হবে। আপনাদের মূল্যায়নের ক্রাইটেরিয়া আপনাদের পিআই অনুযায়ী নির্ধারিত হবে। তারপরও আমি একটা মূল্যায়নের ক্রাইটেরিয়া আপনাদের জন্য নির্ণয় করেছি। খেয়াল করেন, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ইচ কম্পিটেন্সিস। কম্পিটেন্সি সবগুলোই প্রয়োগ হচ্ছে কিনা সেই জিনিসটি, ক্লারিটি অ্যান্ড ডেপথ অফ অ্যানালাইসিস, পরিষ্কার, স্বচ্ছ এবং গভীরতা রয়েছে কিনা আপনার চিন্তা ভাবনা বা বিশ্লেষণে, ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি ইন রেসপন্সেস। আপনি যে গ্রুপে আলোচনা করার সময় প্রতি উত্তর করছেন সেগুলোর মধ্যে আপনার সৃজনশীলতা রয়েছে কিনা বা অরিজিনাল যে রেসপন্সটা করার কথা সেটা করতে পারছেন কিনা। এর পরবর্তীতে অর্গানাইজেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ দ্য বুকলেট। এই যে আপনি ভালো একটা অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করেছেন, সেটা কত সুন্দর করে তৈরি করতে পেরেছেন বা সেটা আপনি প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারছেন কিনা। এঙ্গেজমেন্ট অ্যান্ড ইফেক্টিভনেস অফ গ্রুপ প্রেজেন্টেশন। এই যে আপনি দলে প্রেজেন্টেশন করছেন সেটা কার্যকরী হচ্ছে কিনা বা আপনার ওখানে পার্টিসিপেশন থাকছে কিনা। অথবা সর্বশেষে আমরা যেটা নিয়েছিলাম,
পোস্টার, সেই পোস্টার প্রেজেন্টেশন আপনি দক্ষতার সহিত দিতে পারছেন কিনা। এই সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের পিআই গুলো সাজানো হয়েছে। যেহেতু আপনাদের নির্দিষ্ট কম্পিটেন্সি রয়েছে, নির্দিষ্ট পিআই রয়েছে, সেই ক্ষেত্রে এটা একটা ওভারঅল চিত্র মাত্র। আপনারা যে কাজটি করেন জাস্ট প্রশ্নের অ্যান্সার খুঁজে বেড়ান। আমি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রশ্নের অ্যান্সার খুঁজে বেড়ান। কেন আপনাকে প্রশ্নের অ্যান্সার খুঁজে বেড়াতে হবে? কারণ আপনি যদি কাজগুলো বুঝেন, আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলো কিন্তু অ্যান্সার খোঁজায় উত্তর লেখার মতো নয়, সেটা আপনার অ্যাক্টিভিটির উপরেই নির্ভর করবে। 10টি কাজ থাকলে 5টি আপনার ওখানে মূল্যায়ন হবে, বাকি 5টি আপনার খাতায় মূল্যায়ন হবে। এই যে বিষয়গুলো সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর পিআই এর আদলে এগুলো কিন্তু সেট করে দেওয়া হবে, যেটা অনেক ভালো একটি কাজ। নিঃসন্দেহে শিক্ষার্থীরা অনেক বেশি ভালো শিখতে পারবেন। সবসময় মনে রাখবেন, আপনাদের কাজে অংশগ্রহণ করতে হবে, সেটার উপরে আপনাদের অনেক কিছুই নির্ণয় করছে। অনেকে আছে শুধু চুপচাপ বসে আছে দলে, তখন কিন্তু শিক্ষক আপনাকে মূল্যায়ন করার সময় অনেক বেশি হেজিটেশন ফিল করবে বা ভালো র্যাঙ্কিং আপনাকে দিতে পারবে না। যে সূচকগুলো রয়েছে সেই সূচকগুলো দিতে পারবে না। আমরা যে সূচকগুলো জানি, চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ, সেগুলো দিতে পারবে না। অতএব আপনারা আজকের এই ক্লাসটি থেকে এটাই শিক্ষা নেন, আপনাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু আপনি একটা ভালো ধারণা পেয়ে যেতে পারেন। আজকের এই ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন এবং যারা আপনারা মূল টেক্সট বইটি পড়েছেন, তারাই বুঝতে পারবেন এই কাজটি করতে আমার কিরকম পরিশ্রম হয়েছে। একটু মন্তব্যের ঘরে জানাবেন। আপনাদের কাছ থেকে জানতে চাই আমার কত ঘন্টা সময় লেগেছে এই কাজটি করার জন্য এবং কি পরিমাণে স্টাডি করতে হয়েছে। এটুকু শুধু একটু মন্তব্য করে জানাবেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। গুড লাক অ্যান্ড এনজয় ইউর এক্সপ্লোরেশন অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার যেহেতু আমরা নাম দিয়েছিলাম, ইংলিশ লিটারেচারের কম্পিটেন্সিগুলো নিয়ে আমরা কাজ করছি বা প্রজেক্টের নাম দিয়েছিলাম, এই জন্য আপনাদের জন্য শুভকামনা থাকলো যে আপনারা কিভাবে এক্সপ্লোর করছেন ইংলিশ লিটারেচার গুলোকে, সে বিষয়ে আপনারা অনেক সফল হয়ে যান। যে সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয় এবং অভিভাবক বৃন্দ ক্লাসটি দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা সবসময় বলে থাকেন, অনেকেই বলে থাকেন, সবাই না, যে সঠিক কোনো নির্দেশনা নেই, কোনো কিছু নেই, যা ইচ্ছা তাই করছে। আসলে আমি আপনাদের বলি, এই যে আমি সাজিয়েছি, আপনি কি সঠিক নির্দেশনা পাচ্ছেন? আমি কোথা থেকে পেলাম? আমি কারিকুলামের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো স্টাডি করেই কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। আমি জানি এটা হুবহু পরীক্ষায় আসবে না, কিন্তু এই ধরনের কাজের ধারাগুলোই কিন্তু আপনাদের দেওয়া হবে এবং বিগত দিনেও কিন্তু সেই কাজের ধারাগুলোই দেওয়া হয়েছে। অতএব আপনারা যদি একটু মনোযোগ সহকারে বিষয়গুলো জানেন, বুঝেন, অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া কিন্তু করতে পারবেন না। সবচেয়ে বড় যে সমস্যাটা আপনারা নিজের থেকে দুই একটা বাক্য লিখতে পারেন না। অনেকে মন্তব্য করবেন, আমাদের শিক্ষার্থীরা রিডিং এ পড়তে পারে না, এগুলো কিভাবে করবে? এখন যেহেতু রিডিং পড়তে পারে না, তাহলে রিডিং পড়াটা আগে শিখাতে হবে, সেখানে সময় আছে। আমরা সপ্তাহে যদি একদিন করে কাজ করাই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়ে যাই, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং এর উপর কাজ করাই, সেক্ষেত্রে কিন্তু এগুলো সহজ সুন্দর সমাধান অনেকগুলো রয়েছে, যেগুলো আমাদের সিলেবাসে না থাকলেও আমরা নিজেই করতে পারি। সেই উদ্যোগগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয় যারা রয়েছেন। আপনাদের এই একটি ক্লাস অনেক কষ্ট করে বানিয়েছি। আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমি চাই, আপনাদের কার কেমন লেগেছে। পরবর্তীতে কোন ক্লাসের এরকম নমুনা উত্তর দেখতে চান, সেটা অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। অনেক কথা বলেছি, কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।